আসলে শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় না যে এই নোট গাইড এটাই শিক্ষার প্রচলিত কোনো ব্যবস্থা হবে। সেটা বোধহয় আজকের দিনে পৃথিবী থেকে উঠেই যাচ্ছে। তাই বলি কি আপনাদের ব্যবসা বন্ধ হবে? নিশ্চয়ই না। এই প্রিন্টিং প্রেস হচ্ছে ওল্ডেস্ট প্রেস্টিজিয়াস বিজনেস। একদম আদিকালে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান ব্রিটিশ আমলে, ধরুন ব্রিটিশের সময়ে কলকাতায় প্রিন্টিং প্রেসের মালিক ছিলেন মুরাদনগরের একজন ভদ্রলোক। ওনার সাথে মেহমান হয়ে আসছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং সেই রাত্রেই তিনি প্রেমে পড়ে বিয়ে করেছিলেন নার্গিসকে, এবং ওনার প্রিন্টিং প্রেস ছিল কলকাতায়, সেখান থেকে বেড়াতে এসেছিলেন আমাদের মুরাদনগরে। তো ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস বিজনেস, আর আপনারা সেই বিজনেসে আছেন যেটা আমাদের এই সমাজকে জাতিকে শিক্ষিত করেছিল বই পুস্তকের মধ্য দিয়ে। তাহলে এই গাইড বই নিয়ে অনেক গল্প রয়েছে। আমি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ছিলাম, সেই সময় গাইড নোট বই একদম টোটালি আমি বন্ধ করে দিয়েছিলাম এবং চেয়েছিলাম সৃজনশীল লেখাপড়া হোক, ছাত্রছাত্রীরা লেখাপড়ায় থাকুক। এখন কিন্তু 2001 সাল না, এটা 2026 সাল। এখন মাননীয় মন্ত্রী তিনি বললেন যে আমরা ট্যাব ব্যবহার করছি, মডার্নাইজ করছি সবকিছু। ট্যাব ব্যবহার হলে যে বই বন্ধ হয়ে যাবে এমনটি না। একজন বক্তা তিনি বললেন আমরা এত সস্তার বই দেই যে উন্নত বিশ্বে আমরা এর চেয়ে 500 গুণ দামে বই দেওয়া হয়। উনি অবশ্য বলছেন 50% না কত, আসলে 500-1000 গুণ দামে বই বিক্রি হয়। আমি যে বই আমেরিকায় কিনে পড়েছি, এখন বই কেনা মানে টেক্সট বই খুব কমই কিনে, তবুও কিনতে হয়, সেই বইগুলি প্রচুর দাম। অতএব প্রিন্টিং ব্যবসায়, এই পুস্তক ব্যবসায় আপনারা ইন্টারন্যাশনালিও আপনারা ব্যবসা আরও বেশি করতে পারেন। এক্সপোর্টেবল আইটেম এটা হতে পারে, এবং আমরা যে সস্তায় বই দেই, আমরা যেইভাবে তৈরি করি, সেটা আমরা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভিলেজে কম্পিটিশনে গেলে আপনারা হবেন সবচেয়ে বড় এক্সপোর্টার। এই কথাটা কিন্তু সত্য কথা বলেছে। এই জন্যই শাহ আলম সাহেবকে আপনারা হয়তো বা বলতে চেয়েছেন যে এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি হতে হবে। দিস ভেরি গুড ভ্যালিড পয়েন্ট। কিন্তু আপনারা কিন্তু আসলে বই এই দেশে আমরা খুব সস্তায় তৈরি করি, যা অন্যান্য পৃথিবীর কোনো দেশ আমাদের সাথে কম্পিটিশনে পারবে না। এখন বলা হয় যে কোয়ালিটি, আরে ভাই যেই পরিমাণ পয়সা ওখানে দেওয়া হয় এই কোয়ালিটি, তো এই বইটার কোয়ালিটি তো কোনো অবস্থাতে খারাপ না, কাগজ হতে শুরু করে প্রিন্টিং হতে শুরু করে, তাই না? তো এই ধরনের বই একটু খরচ বাড়বে, কিন্তু তবুও বিশ্বমানের বই হতে হলে অনেক খরচ কম হবে, সেটা খুব জরুরি ব্যাপারে দেখতে হবে। আচ্ছা, এবার আসি নোট বই, গাইড বই সম্পর্কে। আমি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে নোট গাইড বই থাকুক, কিন্তু বই তো বন্ধ হবে না। আমি যদি ডিরেক্টলি গাইডকে গাইড বইয়ের মতো না বানিয়ে, এটার ভিতরে অনেক লুপহোলস রয়েছে। যেমন কথিত আছে যে কিছু কিছু প্রতিষ্ঠানের গাইড বই থেকেই আমাদের শিক্ষকরা প্রশ্ন করে, এবং এই শিক্ষকদেরকে আপনার এই গাইড বিতরণের জন্য বিগত সরকারের সময় দেখেছি পত্রপত্রিকা এসেছে, হাজার হাজার টাকা, কোটি টাকা নাকি আপনারা নষ্ট করেন। এগুলি আমি দেখেছি, শুনেছি, এগুলি বাস্তব অবাস্তবের সমন্বয়। তাহলে এখানে মূলত আমি হয়েছি নিয়ন্ত্রণহীন, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়। আমার শিক্ষকরা যদি প্রেসক্রিপশন দিতে থাকে যে এই নোট গাইড বই আপনার পড়তে হবে, আর সেটাকে যদি আপনার কনভিন্স করেন না, দ্যাটস নট রাইট। কিন্তু সহকারী সহযোগী বই হতে থাকবে, এবং এটা যে যেটা ইচ্ছে সেটা কিনবে, এটাকে শিক্ষকরা যেন ইনফ্লুয়েন্স না করে। শিক্ষক, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় হচ্ছে এই কোয়ালিটি কম্পিটিশন হতে হবে। কিন্তু এইখানে যে কারচুপিটা হচ্ছে, এই কারচুপিটার নিয়ন্ত্রণ কিন্তু আমাকেই করতে হবে, আপনারা না। অতএব আমার দোষ আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, বরং এই কথা স্বীকার করতেই হবে। আপনারা যদি সাহায্য না করেন, সহায়ক না হন, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম এনসিটিভি,
তখন বই যখন ছাপাতে গেলাম, তখন এর আগে পুস্তিকা সালমান এফ রহমানের কোম্পানি বই দিত, এবং আগস্ট মাসে 2001 সালে বই দিতে পারেনি। কেন পারেনি? আপনারা সহযোগিতা করেননি। কেন? ওই সময়ে ওই সরকার 6টি প্যাকেজ বানিয়ে সালমান এফ রহমানের পুস্তিকাকে সব বই দিয়ে দিয়েছিল। And it is a very big industry. এখানে লক্ষ লক্ষ শ্রমিক বাইন্ডিং হতে শুরু করে, প্রিন্টিং প্রেস হতে শুরু করে, এরা এই জায়গায় রয়েছে, এবং সরকারের একটি নৈতিক দায়িত্ব রয়েছে এই প্রিন্টিং প্রেস প্রকাশক হতে শুরু করে সকলকে সহযোগিতা করা, তাই না? তো আমি এসে, তখন তো আমাদের বইয়ের টাকা দিত বিশ্ব ব্যাংক হতে, বাইরে থেকে ডোনাররা দিত। তারা বলল যে আমরা চাই কমপ্লিট প্যাকেজ, অতএব আমরা এটা শুনতে রাজি না। তাদেরকে আমি কনভিন্স করলাম, করে আমি 600-র উপরে প্রিন্টার্সকে দিলাম, এবং পার ফর্মেট 74 টাকার থেকে নেমে তখন 37 টাকা এসেছিল। আপনি তো বই পাঠিয়েছিলেন, আপনি তো বই দিয়েছিলেন, তাই না? এখন ওই সময়ে আমি G2G গভর্নমেন্টের কর্ণফুলী পেপার মিল থেকে পেপার কিনেছিলাম, কারণ পেপারের জন্য কোয়ালিটিটা ইউনিফর্ম থাকে সেই জন্য, আর এই কেনাকাটার মধ্যে যেন কোনো দুর্নীতি না হয়। আমি সবসময় এই বিষয়গুলোর থেকে দূরে থাকার চেষ্টা করি এবং নিজেকে রাখতে চাই সঠিক পথে। তাহলে কর্ণফুলীতে পেপার কিনেছিলাম। কর্ণফুলী পেপার আমরা সারা বছর টঙ্গীর গোডাউনে রেখেছি এবং আপনাদেরকে সময় মতো সাপ্লাই দিয়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো আপনারা বইয়ের কাগজের কোয়ালিটির কোনো ভেরিয়েশন হতে পারেনি, বিকজ কাগজ আমরা দিয়েছিলাম। যদিও সালমান এফ রহমানের অনেক বই এখানে ঢুকানোর চেষ্টা হয়েছিল, আমরা প্লেট চেঞ্জ করেছিলাম, অনেক কিছু করে আমরা সেই সময় আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে 2002 সালের জানুয়ারি 1 তারিখে আমরা বই দিয়েছিলাম। কারণ আমরা সরকার গঠন করেছিলাম অক্টোবর 11, 2001। তাহলে ওই স্বল্প সময়ের ভিতরে বই দেওয়া আপনাদের সহযোগিতা ছাড়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন, এটা কখনো সম্ভব হতো না। আপনাদের মনে রাখতে হবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শিক্ষাকে ওই মায়ের মতো, ওই বাবার মতো, তিনিও শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন, এবং জিডিপির 5% পর্যন্ত উন্নীত করার কথা বলেছেন। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা মন্ত্রণালয় থেকে এই বাড়তি সুবিধা নেওয়ার মতো আমরা প্রজেক্ট তৈরি করতে পারছি না, যে তিনি যা চেয়েছেন আমরা তা নিতে পারছি না। অর্থাৎ তিনি যে টাকা দিতে চাচ্ছেন সেই টাকা আমরা কিভাবে খরচ করব সেই প্রস্তুতিও আমাদের নেই। যাই হোক, হয়ে যাবে, কারণ আমরা তো রিসেন্টলি আসছি। এই বাজেটে যতটা সম্ভব আমরা বাড়িয়ে দেব, এরপরে বাজেট থেকে দেখবেন আমরা রেগুলারাইজ হয়ে যাব। আবার এখন কাগজ সমস্যা।